সবাইকে গুড মর্নিং। আজকে আমাদের ক্লাসটি যেটা চলবে সেটা হচ্ছে ম্যারাথন ক্লাস। কলকাতার কেপি, কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ নোট শুদ্ধ তোমাদের ম্যারাথন ক্লাস চলবে। সেই ম্যারাথন ক্লাসটা তোমাদের চলবে আজকে। তো ম্যারাথন ক্লাসটা চলবে তোমাদের, সেটা হচ্ছে তোমাদের সংবিধান, ভারতের সংবিধান যে আছে সেই ভারতের সংবিধান থেকে তোমাদের ম্যারাথন ক্লাসটা চলবে। তো চলো আমরা ক্লাসটাকে শুরু করা যাক। তো সর্বপ্রথম হচ্ছে তোমাদের নোট টু নোট তোমরা কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে? সেটা তোমাদের কিন্তু, চলো ক্লাসটাকে শুরু করি। তো আজকে আমরা পড়বো সিটিজেনশিপ, তো পার্ট 2 এটা, ঠিক আছে? তো আর্টিকেল আমরা 1 থেকে 5 থেকে 11 টাইপ অফ দ্য সিঙ্গেল সিটিজেনশিপ। তো সিঙ্গেল সিটিজেনশিপ নাগরিক সম্পর্কে প্রায় সব তথ্য গৃহীত হয়েছে ভারতের শাসন আইন। তো ভারত শাসন আইন গৃহীত হয়েছিল 1935 সাল থেকে। তারপর হচ্ছে নাগরিক, তারপরে আমরা নাগরিক 3 ধরনের নাগরিক হতে পারে। একটা হচ্ছে আমাদের সিঙ্গেল নাগরিক, একটা হচ্ছে আমাদের ডুয়াল সিটিজেনশিপ, তারপর হচ্ছে আমার ডুবেল সিটিজেনশিপ। তো সিঙ্গেল হচ্ছে একটা দেশে যখন একটা নাগরিক থাকে তখন তাকে বলা হচ্ছে এক নাগরিক বলা হয় বা সিঙ্গেল নাগরিক বলা হয়, সেটা হচ্ছে ইন্ডিয়া। তারপর হচ্ছে ডুয়াল নাগরিক, কোনো দেশ যদি কোনো দেশ যদি দেশের নাগরিক এবং রাজ্যের নাগরিক আলাদা অর্থাৎ হয়, এই একজন নাগরিক দুটো নাগরিক পায় এইটা দেশের এবং একটা রাজ্যে, তখন তাকে বলা হয় দুই রাজ্য বলা, মানে একটা দেশে দুইটা নাগরিক পায় তখন তাকে ডুয়াল নাগরিকশিপ বলা হয়। তারপর হচ্ছে ডুবেল নাগরিকশিপ, কিছু বিখ্যাত প্রতিজ্ঞা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ একই সঙ্গে একাধিক দেশে নাগরিকত্ব থাকে পারে। যেরকম কোনো অভিনেত্রী হলো কোনো সময় সৌদি আরবে থাকে, কোনো সময় ইন্ডিয়াতে থাকে, তাকেও দুই নাগরিক বলা হয়। দুই নাগরিক বলতে তিনি ইন্ডিয়ার বাসিন্দা, কিন্তু সেখানে তিনি গিয়ে বাস করছেন, আবার সেখান থেকে তিনি ইন্ডিয়াতে আসছেন। তারপর হচ্ছে ভারতের বর্তমান চালু নাগরিক আইন পাস হয় 1955 সালে আইন অনুসারে। তারপরে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 করা হয়েছিল। তাহলে 5 ইয়ার টু গেট ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যান্ড 3 ইয়ার টু সিঙ্গল ইন্ডিয়ান সিটিজেনশিপ। তো নাগরিক আইন 1955 সংশোধিত হয়েছিল 1986 সালে ও 1982 সালে। নাগরিকতা অর্জন, ভারতের কোনো ব্যক্তি ভারতবর্ষে নাগরিক প্রদানের এবং বিলুপ্ত প্রদান সম্পর্কে আইনটি হলো ভারতের নাগরিক আইন 1955 নাগরিকতা সংক্রান্তি করা হয়েছিল। তার সঙ্গে 1986 থেকে 1992, 2003, 2005 এবং সাম্প্রতিক 2015 সালে সংশোধিত আইনগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ পায়। এই আইনে এবং নাগরিকত্ব বিশেষ ধারাগুলি অনুযায়ী ভারতে নাগরিক অর্জনের ক্ষেত্রে সাংবিধানিকভাবে গৃহীত প্রায়শই প্রকার হলো, সেটি হচ্ছে একটা জন্মসূত্র, একটা হচ্ছে উত্তরাধিকার সূত্র। জন্মসূত্র মানে তোমাকে জন্ম হতে হবে, এবং উত্তরাধিকার সূত্র সেখানে তোমাদের পূর্ব বংশ থাকে, তাকে উত্তরাধিকার সূত্র বলা হয়। তো দেখবো, তো জন্মসূত্র এবং উত্তরাধিকার সূত্র, আরেকটা হচ্ছে রেজিস্ট্রেশন এর মাধ্যমে, একটা হচ্ছে দেশের করণের মাধ্যমে এবং ভারতের ভূমিকরণের মাধ্যমে। তো সর্বপ্রথম আমরা দেখব যে নাগরিক অর্জন প্রক্রিয়া। তো জন্মসূত্র, 1 নম্বরটা হচ্ছে জন্মসূত্র। ভারতের জন্মসূত্র নাগরিক প্রাপ্তর ক্ষেত্রে যে সূত্রগুলি প্রয়োজন হয় 1950 সালের 26শে জুলাই তারপরে যেসব ব্যক্তি ভারতবর্ষে জন্মগ্রহণ করছেন তারা জন্মসূত্রে ভারতের নাগরিক বলে গণনা হবে। 1950 থেকে 26শে জুলাই পর্যন্ত যারা ভারতবর্ষে জন্মগ্রহণ তাদের ভারতের নাগরিক গণনা হবে। 2 নম্বরটি হচ্ছে ব্যক্তি জন্ম সময় এবং পিতা অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। যখন যিনি জন্ম হবেন তার পিতা যে ভারতের নাগরিক হতে হবে, মা যদি নাগরিক না কিন্তু বাপকে হতে হবে নাগরিক ভারতবর্ষে, তখন তাকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে। এই ক্ষেত্রে জন্মগ্রহণের পিতা কূটনীতিবিদ বা ডিপ্লয় অফ অ্যানি আদার্স কন্টেন্ট অথবা সংক্রান্তি ভাবনা বিদেশি এমপ্লয় এলিংস হলে তাদের ক্ষেত্রে জন্মসূত্র
নাগরিক অধিকার এই নিয়মগুলি প্রযোজ্য হবে না। যদি তিনি ভারতে নয়, তিনি অন্য জায়গা থেকে এসে অন্য জায়গার, ধরুন না তিনি পাকিস্তানের বা বাংলাদেশে, তিনি ইন্ডিয়াতে এসে বসবাস করেন, সেখানে তিনি ইন্ডিয়াতেও তার বাবা হলেন, কিন্তু তাকে নাগরিকসূত্র মানা হবে না। তাকে 1950-এ 26শে জুলাই পর্যন্ত তাকে ভারতবর্ষে হতে হবে। তারপর দ্বিতীয় হচ্ছে উত্তরাধিকার সূত্র। 1950-এ 26শে জানুয়ারি তারপর থেকে কোনো ব্যক্তি ভারতের বাইরে প্রমাণপত্র করলে ও যদি দাদা, পিতা, মাতা কেউ একজন ব্যক্তি জন্মগ্রহণের সময় ভারতের নাগরিক হন, সেক্ষেত্রে রক্ত সম্পর্ক বা উত্তরাধিকার সেই ব্যক্তিকে ভারতের নাগরিক লাভ করবে। ঠিক আছে। 1950-এ 26শে জুলাই তিনি অন্য কোনো জায়গায় জন্মগ্রহণ করে, কিন্তু পিতা মা একজনকে তাকে কী করতে হবে, ভারতবর্ষ, ধরুন তিনি ইংল্যান্ডে বা জন্মগ্রহণ করলেন বা রাশিয়ায় জন্মগ্রহণ করলেন, কিন্তু তার পিতা বা মাতাকে ভারতবর্ষে একজন হতে হবে, তাহলে তিনি ইন্ডিয়ার সিটিজেন পাবেন বা নাগরিক অধিকার পাবেন। তারপর নাতিভুক্তিকরণ বা রেজিস্ট্রেশন, যেটাকে আমরা বলে থাকি, যেটা 1960 থেকে 2000 পর্যন্ত চলতেছিল। তো নাতিপত্র মাধ্যমে ভারতবর্ষের নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে যারা আবেদন করতে পারে তারা হলো, 1 নম্বর পয়েন্ট, ভারতবর্ষের বাইরে বসবাস সকল ভারতীয় ব্যক্তি। তারপর দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ভারতীয় বংশভুক্ত সেই সকল ব্যক্তি যারা ভারতের নাগরিক হিসাবে নামে নাতিভুক্ত করলে পূর্ব কমপক্ষে 7 বছর ধরে ভারতে বসবাস করতে হবে। ঠিক আছে। তৃতীয় পয়েন্ট হচ্ছে সেই সকল ব্যক্তি যারা ভারতের বংশভুক্ত হলেও ভারত সাধারণভাবে অভুক্ত ভারতের বাইরে অন্য কোনো দেশে বসবাস করে। 4 নম্বরটা হচ্ছে ভারতের নাগরিক বিবাহ করলে বা ভারতে বিবাহিত করলে এমন ব্যক্তি এবং একসাথে নাতিভুক্ত এর পূর্বে 7 বছর ধরে ভারতের অধিবাসন করতে হবে, তাহলে তাকে ভারতের নাগরিক দেওয়া হবে। তারপর হচ্ছে ভারতের নাগরিকদের অল্পপ্রাপ্ত সন্তান হতে হবে বা মিনল চাইল্ড। 6 নম্বরটা হচ্ছে প্রাপ্তবয়সে ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি যারা ভারতে অভার্জিক সিটিজেনের রূপে 5 বছর জন্যে নিজের নাম নথিভুক্ত করলে এবং নামের নথিভুক্ত পূর্বে কমপক্ষে 1 বছর ধরে ভারতে বসবাস করে। ঠিক আছে। তারপর হচ্ছে একটা দেখব যে দেশকরণটা কীভাবে করানো হয়। তো দেশকরণটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে পয়েন্ট, দেশকরণ যেটাকে আমরা বলে বাই ন্যাশনালিটি দেশের ব্যক্তিরা ভারতের সরকার কৃতি নির্ধারণের কতগুলি শর্তপেক্ষ কৃতিপক্ষ আবেদন করার পরে দেশের করণ মাধ্যমে জাতীয় নাগরিক অর্জন করতে পারে। দেশের করণের মাধ্যমে নাগরিক লাভ শর্তগুলি হলো, 1 নম্বরটি হচ্ছে যদি তিনি দেশকরণ করতে পারে, তারা 1 নম্বর পয়েন্ট হচ্ছে আবেদনকারী ব্যক্তি যে দেশে নাগরিক সেই দেশের ভারতের নাগরিক অর্জন সুবিধা নিতে আছে কি না, তিনি যে দেশের নাগরিক সেখানে তিনি ওখানকার তিনি নাগরিক সুবিধা পাচ্ছেন কি পাচ্ছেন না, সেটা হচ্ছে। 2 নম্বর হচ্ছে বিদেশের আবেদনকারী ব্যক্তি তার নিজের দেশের নাগরিক পরিত্যাগ করলে কি না, তিনি যেখানে বসবাস করেন তাকে এখান থেকে পরিত্যাগ করা হচ্ছে কি না, সেটাও কিন্তু যাচাই করা উচিত। তারপর হচ্ছে 3 নম্বরটি কোনো ব্যক্তি আবেদনের করার পূর্বে অন্তরপক্ষ 12 মাস ভারতবর্ষে একটানা বসবাস করতে অথবা ভারতের সরকারের অধীনে চাকরুজিত করতে হবে। ঠিক আছে। 4 নম্বরটি হচ্ছে ভারতের সংবিধানে গৃহীত ভাষাগুলির মধ্যে কোনো একটি আবেদন ব্যক্তি জানে। তারপর হচ্ছে 5 নম্বরটি আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই সৎ চরিত্র অধিকার হতে হবে, তার উপরে কোনো কেস বা মামলা যাতে না থাকা হয়। 6 নম্বরটি হচ্ছে আবেদনকারী ব্যক্তি ভারতবর্ষে স্থানীয়ভাবে বসবাস করতে কিনা সেটা কিন্তু যাচাই করা হবে। তারপর হচ্ছে একটা হচ্ছে নেক্সট যেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে দেখতে হবে ভারত ভূমিকরণ বা ইনকর্পোরেশন অফ টেরিটরিজ। নতুন কোনো ভূখণ্ড ভারতীয় ভূখণ্ডের অন্তর্ভুক্ত হলে ভারতের সরকার সেই
এক এলাকায় সমস্ত অধিবাসীকে ভারতের নাগরিক প্রদান করতে পারে। তারপর বলছে ওভারসিল সিটিজেন অফ ইন্ডিয়া বা অনাবাসী ভারত বা ওভার সোসাইটি, যেটা সিটিজেন বলে থাকে। ওভার সিটিজেন অফ ইন্ডিয়া বলতে বিদেশের বসবাস সেই সব ভারতীয় বোঝায় যারা 1950-এ 26শে জুলাই তারিখে ভারতের নাগরিক হওয়ার যোগ্য অথবা সেই সময়ে তারপরে ভারতের নাগরিক ছিল অথবা 1947-এ 15 জুলাই আগস্টের পরে সেই সব অঞ্চলে ভারতের অন্তর্ভুক্ত হয়, সেই সবই অঞ্চলে বাসিন্দা ছিলেন। এক্ষেত্রে পাকিস্তান বা বাংলাদেশের নাগরিক ছিলেন এমন ব্যক্তি ভারতের ওভাল সোসাইটি হওয়ার যোগ্য হবে কি না। কিন্তু অনাবাসী ভারতবর্ষে অপ্রাপ্ত সন্তান ওভাল সোসাইটি হওয়ার সুবিধা পারেন। 2005 সালে নাগরিক আইন বলা হয় পাকিস্তান ও বাংলাদেশের বাদে যে অন্য কোনো দেশের নাগরিক মধ্যে যারা ভারতীয় বংশোদ্ভূত তারা অনাবাসিক ভারতীয় বলে পরিচিত হবে। তারপর যে ভারতের দ্বৈত নাগরিকতা স্বীকৃতি না থাকলে এটি ঠিক নাগরিকত্ব বলা ব্যাখ্যা দেওয়া যায় না। তবে ওয়েলসি কার্ড থাকলে বা সেই সব বিদেশের নাগরিক ভারতের ওয়েলসি লাভ যোগ্য তাদের বিশেষ কিছু সুবিধা প্রদান সাথে সাথে জীবনের ভারতীয় বসবাস ও কাজের করার জন্যে সেবা দেওয়া হয়। তারপর বলছে দেখব পিলফ অফ ইন্ডিয়া অরিজিনস পিআইসি বা ভারতীয় সংশোধন। পিলস অফ ইন্ডিয়া অরিজিন বা ভারতীয় বংশোদ্ভূত বলতে সেই সব দেশের নাগরিক পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, চীন, ইরান, শ্রীলঙ্কা ও নেপাল। আরেকবার বলে দিচ্ছি, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, চীন, নেপাল, ইরান, ভুটান ও শ্রীলঙ্কা এবং নেপাল অধিবাসী নয়। তারপর সেই সকল ব্যক্তি নিশ্চয়ই ভারতের পাসপোর্ট আছে অথবা ব্যক্তি নিজের অথবা তার পিতা মাতার বা পিতাসহ পিতামহী বা পিতামহন বা পিতামহিষী বা পিতা প্রতি কেউ ভারতে জন্মগ্রহণ করলে এবং স্থানভাবে ভারতে বসবাস ছিলেন গভর্নমেন্টাল অফ ইন্ডিয়া অ্যাক্ট के तहत 1935 সালে এবং সেই সকল অঞ্চলের অধিবাসী সেইগুলি পরবর্তীকালে ভারতের অন্তর্ভুক্ত শুধুমাত্র পূর্ব উল্লেখ্য দেশগুলি ছাড়াই। পূর্ব উল্লেখ্য দেশগুলি তোমরা কিন্তু ভালো করে জানো। এমন কোনো ব্যক্তি যিনি ভারতের নাগরিক বা ভারতীয় বংশভুক্ত ব্যক্তিকে বিবাহিত করলেন। তারপর দেখব নাগরিক আবাসন। নাগরিক আবাসন কী করে পাওয়া যায়? তো নাগরিক আবাসন হচ্ছে কোনো নাগরিক সর্বোচ্চ ভারতের নাগরিক ত্যাগ করলে 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে কোনো অন্য কোনো রাষ্ট্রীয় নাগরিক গ্রহণ করলে যদি অসৎ 2 পায়ে নাগরিক অর্জন করে বলে সরকার মনে করে। তারপর হচ্ছে ভারতের সংবিধান প্রতি অদস্যত অনাস্ত অসম্পূর্ণ অনুগত প্রকাশ করে। তারপর হচ্ছে 3 নম্বর ভারতের সাথে যুদ্ধ লিপ্ত সুস্থ দেশের সঙ্গে কোনো রূপ বাণিজ্যিক সম্পূর্ণ রাখলে অথবা যুদ্ধকালীন পরিস্থিতি সূত্র দেশ সাহায্য করে 2 বছর বা তার অধীনে কালে বিদেশি কারাদণ্ড ভোগ করলে। তারপর দেখব যে উপযুক্ত কারণ ছাড়াই একটানা 7 বছর ধরে বাইরে বসবাস করলে। তারপর যে আর্টিকেল আমরা দেখব আর্টিকেল 5। আর্টিকেল 5 বলছে যে বিশেষ সংবিধান চালুর সময় নাগরিকত্ব ছিল 1950 সালে ছিল, ঠিক আছে। তারপরে ভারতের সংবিধানে চালুর সময় 1950 প্রতিটি ব্যক্তি যারা ভারতের কোনো অঞ্চলে অধিবাসী ছিলেন। নম্বরে হচ্ছে বলছে যিনি ভারতের
কোনো অঞ্চলে জন্মগ্রহণ করলেন, অথবা একই ব্যক্তি পিতা মাতা যদি ভারতের ভূখণ্ডে অন্য কোনো জন্মগ্রহণ করে। তারপর বলছে কোনো ব্যক্তি ভারতের সংবিধান চালু আগে অন্ততপক্ষ 5 বছর ধরে ভূখণ্ডে কোনো অঞ্চলে স্বাভাবিক বসবাস বন্দিবাসী হলে তবে তিনি ভারতের নাগরিক হিসাবে গণ্য হবেন। আর্টিকেল 5। আর্টিকেল 6 বলছে যে বিশেষ পাকিস্তান থেকে যারা ভারতে এসেছিল, নাগরিক অধিকার। পাকিস্তান থেকে ভারতে আসার কোনো ব্যক্তি তাদের নাগরিক অধিকার পেতে পারে যদি ওই ব্যক্তি নিম্নলিখিত 2টি শর্ত পূর্ণ করে। শর্ত নম্বর 1টি হচ্ছে যে ওই ব্যক্তি তার পিতা মাতার মধ্যে একজন, তার পিতামহন বা পিতামহদের মধ্যে একজন যদি অখণ্ড ভারতবর্ষে জন্মগ্রহণ করে, এবং 2 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যদি 19 জুলাই 1948 এর আগে ভারতে চলে আসেন, অথবা যদি কোনো ব্যক্তি 19 জুলাই পরে ভারতে আসে, ঠিক আছে, সেই ক্ষেত্রে উপযুক্ত কারণ দেখিয়ে ভারত সরকার কর্তৃক নিযুক্ত অফিসার কাছে নামযুক্ত করে। তারপর দেখব বিশেষ ভারত থেকে যারা পাকিস্তানে চলে গিয়েছে তারা নাগরিক অধিকার। যদি কোনো ব্যক্তি 1 মার্চে 1947 এর পরে ভারতে থেকে পাকিস্তানে চলে যান তাহলে সেই ব্যক্তি ভারতের নাগরিক হিসাবে গণনা হবেন না। কিন্তু তিনি যদি পাকিস্তান থেকে ভারতে ফিরে আসেন এবং পূর্বাংশ চান তাহলে ভারতের সরকার কর্তৃক নিযুক্ত একজন বিশেষ অফিসারের কাছে নাম নথিভুক্ত করে তিনি ভারতের নাগরিক হতে পারেন। তারপর হচ্ছে আর্টিকেল নম্বর 8। আর্টিকেল 8 কী বলছে দেখব। তার আগে তোমরা যদি এই ভিডিওটাতে ক্লাসটা তোমাদের কীরকম লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। আর তার সঙ্গে তোমরা এই ভিডিওটাকে ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকলে তোমরা 5টি বন্ধুর কাছে শেয়ার করো, আর তুমি যদি আদার্স স্টেট থেকে হয়ে থাকো তাহলে তোমরা 3 জনকে শেয়ার করো, ঠিক আছে, 3টা বন্ধুকে। আর কিন্তু সাবস্ক্রাইব তোমরা ওয়েস্ট বেঙ্গল থাকলে সবাই করবেন, আর যদি আদার্স স্টেট থেকে থাকলেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, তার সঙ্গে সাবস্ক্রাইবও করে নেবেন। তো দেখি আর্টিকেল নম্বর 8 কী বলছে। আর্টিকেল নম্বর 8 বলছে বিশেষণ ভারতের বাইরে অন্য কোনো দেশের বসবাস কোনো ব্যক্তি ভারতের নাগরিক পেতে পারে যদি 1 নম্বর বলছে যদি ওই ব্যক্তি পিতা মাতার মধ্যে একজন, পিতাসহ প্রতি মহাসহ মধ্যে একজন যদি অবিভক্ত ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকেন, অথবা তিনি যদি কূটনৈতিক কাজের মধ্যে বাইরে কোনো দেশে নিযুক্ত থাকেন। আর্টিকেল 9 বলছে কি? তো আর্টিকেল 9 বলছে যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো বিদেশের রাষ্ট্রের নাগরিক সর্বোচ্চ গ্রহণ করে থাকে তাহলে ওই ব্যক্তি ভারতের নাগরিক হতে পারবে না। আর্টিকেল 9 বলছে। আর্টিকেল 10 বলছে কি প্রতিটি ব্যক্তি যারা উপরে লিখিত ধারা অনুযায়ী ভারতের নাগরিক পেতে থাকে তাদের সেই সব নাগরিক চলতে থাকবে। আর্টিকেল 11 বলছে যে ভারতের পার্লামেন্ট তার নিঃস্ব ক্ষমতা বলে নাগরিকদের সম্পূর্ণ সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে। তারপর বলছে এই ক্ষেত্রে বলে ভারতের পার্লামেন্ট নাগরিক আইন 1955-কে পাস করলে এবং 1986 এবং 1992 সালে ভারতের নাগরিক আইন শোষণ করলেন। তারপর হচ্ছে আজকে আমাদের ক্লাসটা এখান থেকে শেষ হচ্ছে। আর তোমরা এই ম্যারাথন ক্লাসটা তোমাদের কিন্তু অনেকই ইম্পর্ট্যান্ট হবে, কারণ তোমরা জানো যে ডাব্লিউ বা কেপিতে আমাদের শুধু সংবিধান থেকে এতটুকু আছে যে সংবিধান সিটিজেনশিপ, ঠিক আছে, এ কিন্তু বাইরে আসে না, তোমরা কিন্তু এটা ভালো করে জানো। তাই আমি তোমাদের পুরো ক্লাসটা করে দিলাম, এবং ম্যারাথনের মাধ্যমে তোমরা ভাবো না যে ক্লাসটা ছোটো, তো আমাদের কিন্তু হচ্ছে না কমপ্লিট, কিন্তু এখান থেকে তোমাদের সব প্রশ্নগুলো আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তোমরা কেপি বলো বা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশই বলো বা লেডি কস্টে বলো, ঠিক আছে। তো আবার আমরা দেখা হবে নেক্সট ভিডিওতে। এক্সাম সার্কার রিক্রুটমেন্ট চ্যানেল তুমি প্রথমে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে। জয় হিন্দ, ভালো থাকো, সবাই সুস্থ থাকো।